নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 22শে অক্টোবর বুধবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইনগুলি। ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন, কোন কোন নিয়ম মানলে ভাইয়ের মঙ্গল হবে, জানুন সবটা। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু, আলমারি থেকে উদ্ধার কিশোরীর দেহ। এসএসসি আবহেই সুপ্রিম রায় চাকরি হারাতে পারেন রাজ্যের 90,000 শিক্ষক। টেট নিয়ে সর্বশেষ আপডেট। ঠিক কতটা নৃশংসভাবে দাদুর হাতে খুন হয় ছোট্ট প্রত্যুষা, ময়নাতদন্তের সামনে এলো হাড় হিম করা রিপোর্ট। আগরতলায় দীপাবলিতে কুমারী পুজো, ইন্দ্রনগর কালীবাড়িতে উপচে পড়া ভিড়। নারী সুরক্ষায় কঠোর পদক্ষেপের দাবি, পুলিশের মহানির্দেশককে ডেপুটেশন নারী সমিতির। লোকচক্ষুর অন্তরালে রয়ে গিয়েছে এই সতীপীঠ, এখানে ভ্রামরী রূপে পুজো পান দেবী কালিকা। নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দেওয়ার সঙ্গেই সারলেন জনসংযোগ। মহিলা চিকিৎসকে হেনস্থার অভিযোগে ধৃত ট্রাফিক পুলিশের হোমগার্ড সহ 2। 1008টি প্রদীপের আলোয় ঝলমল দীঘার জগন্নাথ ধাম, ভক্তদের ঢল কালী পুজোয়। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের ফের বঞ্চনা, বন্যা ত্রাণ পেল মহারাষ্ট্র কর্ণাটক, বঞ্চিত উত্তরবঙ্গ। নজিরবিহীন, বিহারের ভোটে আরজেডি প্রার্থীর বিরুদ্ধেই প্রচারে তেজস্বী যাদব। 21শে অক্টোবর থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের নিয়ম, নয়া ডিজিটাল কার্ড। আমরা কি চোর যে জেলে যাব, স্মার্টফোন কেনার 10,000 টাকা নিয়ে বেঁকে বসলেন আশাকর্মীরা। পার্ট টাইম হোম গার্ড, ফুল টাইম তৃণমূল, মহিলা চিকিৎসককে পিটিয়ে গ্রেপ্তার, কাউন্সিলর ঘনিষ্ঠ। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজো এবং কালী পুজো, আর কালী পুজোর পর জোর কদমে শুরু হয়ে যায় ভাইফোঁটার প্রস্তুতি। ভাই বোনের বন্ধনে আরও অটুট হয় এই পবিত্র উৎসব। বোনেরা তাদের ভাই বা দাদাদের কপালে চন্দন, সিঁদুর বা দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন। একই সঙ্গে চলে উৎসব এবং উপহার বিনিময়ের পালা। এবছর ভাইফোঁটা কবে পড়েছে? ভাইফোঁটা পড়েছে 23শে অক্টোবর 2025 বৃহস্পতিবার। দেশের বিভিন্ন অংশে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। বাঙালিদের ভাইফোঁটা, হিন্দিভাষীদের ভাই দুজ, মহারাষ্ট্রে ভৌ বীজ, দক্ষিণ ভারতে জম দ্বিতীয়া, আবার নেপাল এবং পশ্চিমবঙ্গে দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব ভাই টিকা নামে পরিচিত। পঞ্জিকা অনুসারে ভাইফোঁটার সময় শুরু হচ্ছে 22শে অক্টোবর 2025 তারিখে কার্তিক শুক্লা দ্বিতীয় তিথিতে রাত 8:16। 23শে অক্টোবর রাত 10:46 পর্যন্ত চলবে এই তিথি। তবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে 23শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে। এই দিন ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় দুপুর 1:13 থেকে 3:28 পর্যন্ত। কোন মন্ত্র বলবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। ভাইফোঁটার দিন ভাই এবং বোন দুজনেই কালো পোশাক পরা এড়িয়ে চলুন। ভাইফোঁটার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক এবং নতুন পোশাক পরুন। তিলক দেওয়ার সময় অবশ্যই রূপো, সুপারি, আতপ চাল, দূর্বাঘাস এগুলো থালায় রাখুন। ফোঁটা দেওয়ার সময় দুজনের মধ্যে কেউই মাটিতে বসবেন না। ভুলেও 3 রকমের মিষ্টি দেবেন না, 5 বা 7 রকমের মিষ্টি দিন। যমরাজের নামে প্রদীপ জ্বালাবেন। ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকে। ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাম হাতের কোড়ে আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দিন। মর্মান্তিক, আলমারির মধ্যে থেকে উদ্ধার 11 বছরের কিশোরীর ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ? আলোর উৎসবের মাঝেই অন্ধকারের হাতছানি আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে এক কিশোরীর রহস্য মৃত্যু ঘুরে উঠল হাজারো প্রশ্ন। 2024 সালে ঘটে যাওয়া কলকাতা আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের দায়ে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে। তার দেহ ঘরের ভেতরে আলমারি থেকে উদ্ধার হয়েছে। রবিবার রাতে অচৈতন্য অবস্থায় সঞ্জয়ের ভাগ্নিকে উদ্ধার করে তার পরিবার। আলমারি খুলতেই দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে কিশোরী। এরপর অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কিশোরী গলায় ফাঁস দিয়েছে নাকি তাকে খুন করা হয়েছে তা জানা যায়নি। এ প্রসঙ্গে মৃত ঠাকুমা বলছেন, ওরা আলাদা থাকতো, আমাকে তো বাড়িতে ঢুকতেই দেয় না, তাই নাতনির ব্যাপারে আমি কিছু জানতাম না। উল্লেখ্য, ওই কিশোরী আরজিকর ঘটনার সাজাপ্রাপ্ত অপরাধী সঞ্জয় রায়ের ভাগ্নি, অর্থাৎ তার বড় দিদির মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকেই তার দেখাশোনা করতেন সঞ্জয়ের ছোট দিদি, অর্থাৎ নিহতের মাসি। এরপর শালিকাকেই বিয়ে করেন কিশোরীর বাবা, তারপরেই বদলে যায় ছবি। তবে কিশোরীর মৃত্যুর কারণ কি তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চাকরি বাঁচাতে ফের পরীক্ষায় বসতে হবে রাজ্যের শিক্ষকদের। উৎসবের মধ্যেই সুপ্রিম নির্দেশে ঘুম উড়েছে হাজার হাজার শিক্ষক সহ স্কুল শিক্ষা দপ্তরেরও। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতে হবে। শীর্ষ আদালতের এই রায় সামনে আসতেই হইচই। এর মধ্যেই শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা বলছে, টেট নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ কার্যকর হলে চাকরিহারা হবেন এ রাজ্যে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা। এই অবস্থায় শিক্ষকদের কথা মাথায় রেখে সুপ্রিম রায় পুনর্বিচারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, কালীপুজো ভাইফোঁটা মিটে গেলে সুপ্রিম কোর্টের রায় পুনর্বহালের আর্জি জানাতে চলেছে রাজ্য সরকার। একই সাথে কোনো রকম ঝুঁকি না নিয়ে নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখছে রাজ্য। উল্লেখ্য, সুপ্রিম নির্দেশ ছিল টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলির আলোয় ভাসছে, আর ত্রিপুরার রাজধানী আগরতলায় পালিত হচ্ছে কালী পুজো। এবছরও কালী পুজোর পরদিন মঙ্গলবার রাজধানীর ইন্দ্রনগর কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজো, যা দীপাবলির অন্যতম আকর্ষণ। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মন্দিরের প্রতিষ্ঠিত কালী প্রতিমার সামনে কুমারী মেয়েকে বসিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিতেরা বলেন, কুমারী মায়ের পুজো অত্যন্ত নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে। প্রথমে কুমারী মায়ের প্রতিষ্ঠা করা হয়, তারপর শুরু হয় কার্যক্রম পুজোর। পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কুমারী মায়ের আরাধনা করা হয়। এদিনের কুমারী পুজোয় অংশ নেওয়া দর্শনার্থীরা এক কথায় অভিভূত। তারা বলছেন, এই পুজো শুধুমাত্র আধ্যাত্মিক অনুভূতি জাগায় না, বরং রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করে। নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রুখতে কঠোর পদক্ষেপের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি 7 দফা দাবি সহ পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের মোট 14টি ঘটনার তথ্য উপস্থাপন করে এই দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, 14টি ঘটনার শিকারদের মধ্যে 14 মাসের শিশুকন্যা থেকে 72 বছরের প্রবীণ মহিলা পর্যন্ত রয়েছেন, যা ভয়াবহতার জন্ম দেয়। ঘটনাগুলিকে কেন্দ্র করে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করা। এই দাবিগুলি নিয়ে এদিন সংগঠনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন এবং আনুষ্ঠানিকভাবে দাবিপত্র তুলে দেন। একবার স্বর্গে যজ্ঞের আয়োজন করলেন দক্ষ প্রজাপতি। নিমন্ত্রণ করলেন স্বর্গের সকল দেবতাদের। শুধু নিমন্ত্রণ পেলেন না দেবাদিদেব মহাদেব, তিনি সকল দেবতাদের প্রধান, পাশাপাশি দক্ষরাজের জামাই, কিন্তু তাঁরই নিমন্ত্রণ নেই। আসলে কন্যা সতী বিয়ে করেছিলেন শ্মশানচারীকে, এ মানতে পারেননি প্রজাপতি দক্ষ। এদিকে বাবা যজ্ঞ করছেন সেই খবর কন্যা সতীর কাছে পৌঁছল। তিনি তৎক্ষণাৎ গেলেন যজ্ঞস্থলে, জিজ্ঞাসা করলেন পিতার এমন ব্যবহারের কারণ কি। তখন মহাদেবের প্রতি দক্ষর বিরাগের কারণ উঠে আসে। পতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞস্থলেই প্রাণ বিসর্জন দেন সতী। স্ত্রীর মৃত্যুতে ক্রোধে অন্ধ হয়ে দেবাদিদেব শুরু করেন প্রলয় নৃত্য। তার প্রলয় নাচনে সৃষ্টি প্রায় ধ্বংস হওয়ার সম্মুখীন হয়। বাধ্য হয়ে দেবতারা শরণাপন্ন হন শ্রী বিষ্ণুর। তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করলেন। দেহখণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। ধূপগুড়ির শালবুড়িতে এমনই একটি সতীপীঠ রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস। তারা মনে করেন এখানে দেবী ভ্রামরীর মন্দির রয়েছে, যা সতীর 51 পীঠের অন্যতম। নদীর নির্জন তীরে নিজেকে লুকিয়ে রেখেছে এই মন্দির। কালী পুজোর সময় এখানে বহু ভক্ত সমাগম হয়। স্থানীয়রা বিশ্বাস করেন সতীর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি এই মন্দিরে পতিত হয়েছিল। এই কারণে এটি একটি সতীপীঠ। বহু মানুষের মুখে শোনা যায় দেবী কালিকার বিশেষ বিশেষ পুজোর তিথিতে দেবী ভ্রামরী স্বয়ং এখানে আসেন, মন্দিরে ঘুরে বেড়ান, নূপুরের শব্দ শুনতে পান অনেকেই। সাপদ সংকুল এই এলাকা দিয়ে চলাচল করত না কোনো মানুষ। সেই সময় এক সাধক এখানে সাধনা করতে আসেন।
তিনি ছিলেন দেবী ভ্রামরীর উপাসক। ধীরে ধীরে তার জন্যই এই পীঠের নাম লোকসমক্ষে উঠে আসে। প্রতি বছর এখানে নিয়ম নিষ্ঠা মেনে কালী পুজো হয়। এখানে ভক্তদের বসার ব্যবস্থা, জলের ব্যবস্থা করে দেওয়া আছে। মন্দিরে চণ্ডীপাঠ করা হয়, খিচুড়ি বিতরণ করা হয়। তবে আলাদা করে কারোর কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। ভক্তরা যে যতটুকু এখানে দান করেন তাই দিয়েই মায়ের পুজো সারা হয়। কালী পুজোর পরের দিনই নৈহাটির বড়মার মন্দিরে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়মার বিশেষ পুজোয় অংশগ্রহণ করার পাশাপাশি তিনি মন্দিরে ভক্তদের সঙ্গে আরতি করলেন। পুজোর মূল অনুষ্ঠান চলাকালীন ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরম দর্শনের আগে মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে সৌজন্য এবং স্নেহপূর্ণভাবে যোগাযোগ শুরু করেন। কখনো তিনি ভক্তদের হাতে হাত মেলান, কখনো বা তাদের কাছে গিয়ে কথা বলেন, আবার কখনো শিশুদের সঙ্গে তার স্নেহময় আচরণ। এই সব দৃশ্য উপস্থিত ভক্তদের জন্য এক আনন্দের মুহূর্ত সৃষ্টি করে। মঙ্গলবার সকাল থেকেই বড়মার মন্দির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কড়া ব্যবস্থা গড়ে তোলা হয়। তার সঙ্গে ছিল ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, স্থানীয় তৃণমূল বিধায়ক এবং দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। মন্দির প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা চালাচ্ছিলেন বিশেষ নজরদারি। স্থানীয়রা জানান, বড়মার পুজো এবং আরতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ভক্তদের মধ্যে উৎসাহ এবং আনন্দ দ্বিগুণ করে তোলে। কর্তব্যরত মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রোগীর আত্মীয়, ট্রাফিক পুলিশের হোমগার্ড সহ দুজনকে। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা। গতকাল ময়নাপুর এলাকায় এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। বিকেলে তার বাড়ির লোকজন তাকে দেখতে আসেন। সেই সময় প্রসূতিকে হাসপাতালের অ্যান্টিন্যাটাল ওয়ার্ডে পরীক্ষা করছিলেন অভিযোগকারী ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। মহিলা চিকিৎসকের অভিযোগ, ওই প্রসূতিকে পরীক্ষা করার পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসক পরিবারের লোকজনকে জানান, সন্ধে 6টার পর ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে একজন সিনিয়র চিকিৎসক প্রসূতিকে পরীক্ষা করবেন। চিকিৎসক সবটা জানতে বচসায় শুরু হয়ে যায় পরিবারের সঙ্গে। রোগীর আত্মীয়রা সেই সময় পরীক্ষা করার দাবি করতে থাকেন। অভিযোগ, সেই সময় হঠাৎই ওই মহিলা চিকিৎসককে হোমগার্ড সহ 3 জন চড় থাপ্পড় মারতে শুরু করেন। এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর কোনো রকমে মহিলা চিকিৎসক ওয়ার্ড থেকে বেরিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। নিগৃহীত চিকিৎসককে নিয়ে আসা হয় উলুবেড়িয়া থানায়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযুক্ত ট্রাফিক হোমগার্ড এবং আরও একজনকে আটক করে। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীপাবলি এবং কালীপুজো উপলক্ষে অভিনব সাজে সেজে উঠল দীঘার জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হওয়া এই মন্দির প্রাঙ্গণ এদিন আলোকিত হল 1008টি মাটির প্রদীপের আলোয়। অসংখ্য পর্যটক এবং পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। কালী পুজোর দিনে পর্যটক ও ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো। মন্দির ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য রাধা রমন দাস জানান, মন্দির উদ্বোধনের পর এই প্রথম দীপাবলি উৎসব পালন করা হচ্ছে, তাই বিশেষ আয়োজন। দীপাবলি উপলক্ষে গত শনিবার থেকেই মন্দিরে শুরু হয় বিশেষ পুজোর আয়োজন। শনিবার ধন ত্রয়োদশী এবং গোবর্ধন উৎসব পালিত হয়। এবছর দুর্গাপুজোর 5 দিন এই মন্দিরে প্রায় 7 লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল। কালী পুজোতেও লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছিল মন্দির কর্তৃপক্ষ। বাংলার বঞ্চনার অভিযোগ আরও একবার সত্যি প্রমাণিত হলো। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলা যখন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন, তখন কেন্দ্রীয় সরকার থেকে কোনো রকম আর্থিক সাহায্য আসেনি। অথচ বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং কংগ্রেস শাসিত কর্ণাটকে বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রায় 2000 কোটি টাকার ত্রাণ অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্র এবং কর্ণাটকের জন্য প্রায় 2 কোটি টাকা ত্রাণ অনুদান দিয়েছেন। রিটেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ মহারাষ্ট্র এবং কর্ণাটকের জন্য প্রায় 2000 কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছেন। অন্যদিকে কিছুদিন আগেই প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অথচ কেন্দ্রীয় সরকারের সেক্ষেত্রে কোনো রকম টনক নড়েনি। আর এইবার উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিশেষ ত্রাণ তহবিল গঠন করল। সেই ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রী নিজে 5 লক্ষ টাকা দান করেছেন। তৃণমূলের বিধায়কেরা 1 লক্ষ টাকা করে দিয়েছেন। ফুটবল তারকারাও 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন। রাজ্য সরকার নিজেদের সাধ্যমতো ত্রাণের ব্যবস্থা করলেও উত্তরবঙ্গ কেন্দ্রের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পায়নি, তাই বঞ্চনার চিত্র আরও একবার উঠে এলো।
নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড সম্পূর্ণরূপে ডিজিটাল হয়ে যাবে। এখন থেকে কার্ডধারীরা মোবাইল অ্যাপ বা কিউআর কোডের মাধ্যমে রেশন সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধে পাবেন। পাশাপাশি জালিয়াতি রুখতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি মাসে 1000 টাকা নগদ সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে একটি বিশেষ ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতিটি যোগ্য রেশন কার্ডধারী পরিবারকে মাসিক 1000 টাকা সহায়তা করবে সরকার। 21 অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হলেও পুরনো কার্ডধারীদের 31 ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের কার্ডগুলো নতুন ডিজিটাল সিস্টেমে আপডেট করতে হবে। সমন্বয় ও দুর্নীতি রোধের স্বার্থে এখন থেকে এক পরিবারে একটি মাত্র রেশন কার্ড বৈধ হবে। এছাড়া এলপিজি গ্যাস ভর্তুকি পাওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাও বাধ্যতামূলক। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।